দেখছেন রিপাবলিক বাংলা। আজকে কোথায় এসেছি? দিনের শেষে আমি সৃজিতা হাজির হয়েছি দমদম বিধানসভা কেন্দ্রে। দমদম বিধানসভা কেন্দ্রে এর আগেও আমরা এসেছি, সিপিআইএম প্রার্থীর সঙ্গে কথা বলেছি, ময়ূক বিশ্বাসের সঙ্গে কথা বলেছি। আজকে আমরা কার সঙ্গে কথা বলবো, যার সঙ্গে কথা বলতে যাবো তার সঙ্গে কথা বলার আগে একটু আপনাদেরকে জানিয়ে দিই যে দমদম বিধানসভা কেন্দ্র থেকে 2021 সালে তৃণমূল জয়লাভ করে। অন্তত 80,000-এর বেশি ভোট ছিল, দ্বিতীয় স্থানে বিজেপি ছিল, কিন্তু সেই ভোটের পার্থক্য অনেকটা ছিল। কি বলছে দমদমের মন, আরো একবার আজকে বোঝার চেষ্টা করব। কথা বলবো আরো একজন প্রার্থীর সঙ্গে। কোন প্রার্থীর সঙ্গে কথা বলবো চলুন, সময় অপচয় করবো না, এগিয়ে যাই। আজকে আমি রয়েছি দমদম বিধানসভা কেন্দ্রে, বুঝতেই পারছেন, এবং এখানকার বিজেপি প্রার্থী অরিজিৎ বক্সি, এলাকার ছেলে, এলাকার মানুষ, তার প্রচার পর্ব চলছে। দেখি প্রচার পর্বে সারা কতটা পাচ্ছেন তিনি। অরিজিৎ দা, প্রচার তো চলছে, সারা কেমন পাচ্ছেন? আপনি নিজে কিছুক্ষণ ধরে আছেন পাশে, এই যে আমরা যেখান দিয়ে যাচ্ছি, এখানকার পৌরসভা বদমাইশি করে বিকেল থেকে দেখছি লাইটগুলোকে অফ করে রাখছে। আচ্ছা, মানে এই এলাকায় আলো আছে কিন্তু অফ করে? একদমই, শুধু এখানে নয়, আমরা শুরু করেছিলাম ওয়্যারলেস গেট থেকে। যখন আমি সেখানে গিয়ে নামলাম, সমস্ত স্ট্রিট লাইট অফ করে রাখা। যেই আমরা সেখান থেকে এগিয়ে গেলাম প্রচার করতে করতে, সাথে সাথে পিছনের লাইট জ্বলে উঠলো, সামনের লাইট নিভে গেল। দমদমের এই পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের। আচ্ছা, এই প্রচার চলতে চলতে আমাদের আলোচনা চলতে থাক। আমি যখন বলছিলাম, আপনার সঙ্গে কথা বলছিলাম একটু আগে, তখন বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 294 কেন্দ্রে তিনিই প্রার্থী। এখন আমি এটার একটু হিসাবটা বুঝতে চাই। মানে আমরা প্রধানমন্ত্রীকে এসে কখনো বলতে শুনিনি বাংলায় যে 294 কেন্দ্রে তিনিই প্রার্থী, বা অন্যান্য কোনো রাজ্যেই এই ঘটনা ঘটতে দেখিনি। আমার এখানে প্রশ্নটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রার্থীদের উপর কনফিডেন্ট নন, নাকি আর কোনো স্বচ্ছ প্রার্থী নেই, নিজেকেই কেবল স্বচ্ছ মনে করেন? কোনটা সত্য বলে মনে করছেন বিজেপি প্রার্থী? আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা শুনুন। একটি ভোটও কারো কথা শুনে দেবেন না। উজ্জ্বল প্রার্থী নয় এখানে, প্রার্থী আমি, এটা মনে রাখবেন। সরকার যদি আমার নেতৃত্বে চান, তাহলে আমার 294টা সিটেই লড়াই আছে। এইবার আমি বিজেপি প্রার্থীর উত্তরটা নেব। 25 ভাগের নেতারা আর উনি 75 ভাগ, তা 25% নেতাদের থেকে ওনার বক্তব্য, গলার জোর, ভঙ্গিমা বেশি হবে, এটা তো স্বাভাবিক। এই দমদম থেকেও সারা বছর এই দমদমে যারা ফ্ল্যাট কিনেছে, দমদম তো কলোনি অধ্যুষিত জায়গা, এখানে পূর্ববঙ্গীয় উদ্বাস্তু লক্ষ লক্ষ পরিবার ছোট্ট মাথা গোজার আশ্রয় নিয়ে এসেছিল। আর সেই কলোনিগুলো আজকের দিনে বিভিন্ন ছোট বড় ফ্ল্যাটে পরিণত হয়েছে, লক্ষ লক্ষ মানুষ ফ্ল্যাট কিনেছে। দিদি ভাই, হাত জোর করে প্রণাম করে গেলাম, আমার ছেলে কিন্তু বাইরে থেকে আসি, যে কোনো সমস্যা প্রয়োজনে পাশে যাবে, একবার আশীর্বাদ 5 বছর পরে দেখো কথার দাম নেই, কোনো অভিযোগ করবো, ঠিক আছে? গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে 2024-এর লোকসভা নির্বাচনের পরে দমদমের যারা বামপন্থী ভাই বোনেরা রয়েছেন, আপনি একটু আগে যার সাথে আমি এই প্রশ্নটা নিয়েই আসছিলাম, ঠিক আমি তো প্রশ্নটা করেই নি, তাহলে লোকের বুঝতে সুবিধা হবে। যেটা আমি বলতে চাইছিলাম যে দমদমের লড়াইটা কিরকম লড়াই, মানে বিজেপি ভার্সেস তৃণমূল লড়াই, নাকি বিজেপি তৃণমূল সিপিএম এর লড়াই, বা সিপিএম যে ভোটটা টানবে তাতে বিজেপির কি কোনো ক্ষতি হবে না বিজেপির লাভ হবে? কোন জায়গায় দমদম দাঁড়িয়ে রয়েছে এবার বলুন। দেখুন, দমদমের ভোটের শেয়ার যেটা বলে, দমদমে বামেদের একটা অস্তিত্ব আছে, এটা অস্বীকার করার জায়গা নেই। সুজন চক্রবর্তী দাঁড়িয়েছিলেন, প্রায় 2.5 লক্ষ ভোট পেয়েছেন, অস্তিত্ব না থাকলে তো এটা হতে পারে না। কিন্তু 2024-এর লোকসভা নির্বাচনে এই 2.5 লক্ষ ভোট পেয়ে সুজন চক্রবর্তী যেটা হয়েছে, সৌগত রায় তার জেতার পরটা মসৃণ হয়ে গেছিল ভোট কেটে। এটা কিন্তু দমদমের যারা গ্রাসরুট লেভেলের বামপন্থী ভাই বোন মায়েরা, আপনি এক্ষুনি কথা বললেন একসাথে, ওনারা ফিল করেছেন যে এই ভোট ভাগাভাগির ফলে যেটা সবচেয়ে বড় প্রমিনেন্ট ডেঞ্জার তৃণমূল মানুষের জন্য, বামপন্থী বলুন ডানপন্থী বলুন, দিনের শেষে তো বাংলার মা বোন, হাতে শাখাপলা সবার রয়েছে। কেউ চায় না এই ভোট কেটে এই জেহাদি সরকারের প্রতিনিধিরা বিধানসভায় যাক। তাই এবারে দমদমের সমস্ত বামপন্থী যারা গ্রাসরুট কর্মীরা রয়েছেন, তারা একটা ব্যাপারে এক কাটটা, যে তৃণমূলকে হারাতে হবে। তৃণমূলকে হারাবার জন্য যে বিকল্প তৃণমূলের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী যুদ্ধ করতে পারবে, তাকেই সবাই ভোট দেবে।
তাই বিজেপি এবার দমদমে সমস্ত দিকের ভোট পেয়ে তৃণমূলকে হারিয়ে ব্রাত্য বসুকে দমদম থেকে চিরবিদায় দেবে। কি বলছেন, এত বছরের ঘাঁটি, তৃণমূলের শক্তিশালী ঘাঁটি, এতগুলো বছর ধরে, প্রায় 15 বছর তো হবেই, তার 15 বছর তো হবেই, 2011 সাল থেকে তো রয়েছে, এত শক্তিশালী ঘাঁটি আপনারা নড়িয়ে দেবেন? আপনি বলছেন ঘাঁটি, আর আমরা দেখতে পেয়েছি ব্রাত্য বসুর হাতে বাটি। কেন বলছি? আজ থেকে 4 দিন আগে একটা কর্মী সম্মেলন করেছিল, সম্মেলনে বসে বলছে এখানে দলটা ছিন্ন ভিন্ন হয়ে রয়েছে, তৃণমূল সম্পর্কে বলছে। কেউ একটা ভিডিও তুলে নিয়ে ছেড়ে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়, এখানে বলছে তৃণমূল দলটা ছিন্ন ভিন্ন হয়ে আছে। একবার বলছে বুলডোজার চালাবো, একবার বলছে বুথে লিড দিলে কাউন্সিলর করবো। মানে নিজের হাতে কন্ট্রোল নেই বলছেন? না নিজের হাতে কন্ট্রোল রয়েছে, না দলের কেউ ওনাকে চায়। প্রচার পর্ব যখন চলছে, খানিকক্ষণ আগে বামপন্থীদের নিয়ে কথা বলছিলাম অরিজিৎ বাবু, এবং তিনি বলছিলেন যে দমদম আদতে বামেদের ঘাঁটি, মানে বামেদের একটা শক্তি এখানে রয়েছে, এটা অস্বীকার করা যায় না। সেই ভোটটাই এবার সুইং করে যাবে রামের দিকে, অর্থাৎ বিজেপির দিকে, এমনটাই বলছেন অরিজিৎ বক্সী। নরেন্দ্র মোদী বলছেন যে বামেদের মধ্যে তৃণমূল দুর্নীতি করেছে, অর্থাৎ বামেদের কার্বন কপি তৃণমূল। কি বলেছেন আগে নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী? আগে শুনুন, তারপর এই প্রশ্ন নিয়ে অরিজিৎ বাবুর কাছে আসছি। बड़ी आशा और उमंग के साथ मां माटी मानुष की बातें सुनकर टीएमसी को मौका दिया, लेकिन सत्ता में आते ही ये तृणमूल, ये टीएमसी लेफ्ट की कार्बन कॉपी बन गई। দেখুন, বামেদের দীর্ঘদিন একটা সরকার চলেছে 34 বছর, আমরা দেখেছি এবং কিছুটা শুনেছি। দিদি ভাই লঙ্কা ধরে হাতি ধরবো, কি হয়েছে? এইটুকুতে কিছু হয় নাকি? হ্যাঁ, এইটুকুতে করলে আর সারা বছর থাকবো কি করে? ভালো আছো তো? হ্যাঁ, মনের মাথায় দাঁড়িয়েছিল। আসি, একবার সুযোগ দিয়ে পড়াচ্ছে। হ্যাঁ, বামেদের 34 বছরের শাসনে কিন্তু এটা ফ্যাক্ট যে প্রথম প্রায় 20-22 বছর পর্যন্ত কমপ্লেনের সুযোগ ছিল না সেভাবে। একটা সিস্টেম চলতো, ভালো মন্দ আইডিওলজি সেটা অন্য বিষয়, ব্যক্তিগত ব্যাপার, কিন্তু একটা সিস্টেম চলতো। দিদি ভাই, দাদা ভাইরা, হাত জোর করে প্রণাম করে গেলাম, একবার সুযোগ দিও। পাড়ার ছেলে 1 নম্বর ওয়ার্ডে থাকে, সারা বছর প্রয়োজনে পাশে পাবে। তারপরে যখন বেনো জল ধান্দাবাজেরা ধীরে ধীরে জায়গাটাকে করায়ত্ত করে নিল, বামেদের পতন শুরু হলো। তাদের বিরুদ্ধেই তো মমতা ব্যানার্জি লড়াই করেছিলেন। মমতা ব্যানার্জি সরকারে আসার পর সবার আগে যদি বামেদের যে পোর্শনটা সাথে সাথে সুইচ করে লাল জামা খুলে সবুজ জামা পরে নিল, তারা হচ্ছে সেই সুবিধাভোগী কাটমানিখোর সেকশনটা। আর মমতা ব্যানার্জির ভাই ভাইপো সিন্ডিকেট দেখলো, আরে বাবা, এরা তো মাটির 2 ফুট তলা 10 টাকার কয়েন পড়ে থাকলে সেই গন্ধও পায়। তাদেরকে একেবারে দুহাত ভরে মানে আলিঙ্গন করে কাছে টেনে নিল। আজকে তৃণমূল দলটার এই অধোগতি ওই এলিমেন্টগুলোর জন্যই, যারা বামফ্রন্টকেও খেয়ে গেছিল, এরা তৃণমূল দলটাকেও খেয়েছে। ব্রাত্য বসুদের মতো মানুষেরা যারা নকশাল থেকে সিপিএম, সিপিএম থেকে তৃণমূল হয়, তারাই প্রতিটা দলে গিয়ে প্রতিটা দলকে ফোপড়া করে দেয়। যে কোনো রাজনৈতিক দলের এই ধরনের এলিমেন্টদের থেকে কিন্তু বিরত থাকা উচিত। আচ্ছা, এখানে একটা লেখা দেখছি আমি, কি হচ্ছে, ঘরের ছেলে ঘরে ফিরুক, ঘরের মাঠে কর্ম করুক, পাল্টানো দরকার। তাই আপনাদের যে স্লোগান, সেই স্লোগান। আপনি তো ঘরের ছেলে, বুঝলাম, আইনজীবী, কিন্তু মোদী আর শাহ রাজ্যে এসেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো তাতেও কটাক্ষ করছেন, মাঝে মাঝে ওরা এমনিতেও বহিরাগত বলেন। আগে একটু বক্তব্যটা শুনুন, একটু বক্তব্যটা শুনে নিন। তোমরা যারা দিল্লিকার লাড্ডুরা এখানে বসে বসে বড় বড় ভাষণ দিচ্ছ রোজ, তারা বাংলায়, তোমরাও তো বহিরাগত, বাংলা বিরোধী বহিরাগত। নাম কেটেছো, ভোট কাটছো, সম্পত্তি কাটছো, ভাষা কাটছো, সম্মান কাটছো। তাই তোমাদের উত্তর একটাই, গণতন্ত্রের বাক্সে এবার হবে বদলা। গণতন্ত্রে একটা ভোট দিয়ে এবার নেবেন বদলা। হ্যাঁ, এবার আপনি বলুন। শত্রুঘ্ন সিনহা ওনার বাড়ির পাশের পাড়ায় থাকে নাকি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে? উনি ভালো বাংলা বলেন। আচ্ছা, ইরফান পাঠান, সে বোধহয় সাহিত্য লেখে নাকি, বঙ্কিমচন্দ্রের রচনা অনুবাদ করেন। এই সমস্ত ছেদো কথা ওনার মুখে মানায় না। রাজ্যসভায় 4 জন সদস্য পাঠিয়েছেন, তার মধ্যে 2 জনই অবাঙালি। হ্যাঁ, তাই তার মুখে বাঙালি অবাঙালি বিষয় বলবো না, এটা আমাদের কর্মীরা যেটা লিখেছেন। সাইড দাও। হ্যাঁ, আজকে আপনি এই এলাকা যদি ঘোরেন, এর পাশে রাজারহাট, গোপালপুর, তার পাশে সল্টলেক, আমি বিস্তীর্ণ জায়গার কথা বললাম। আপনি 100টা ফ্ল্যাটে নক করুন, 100টা ফ্ল্যাটের মধ্যে
70টার বেশি ফ্ল্যাটে আপনি দেখবেন শুধু বৃদ্ধ পুরুষ মহিলা স্বামী মানে স্ত্রী বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে রাজ্যটা। আশ্রমে পরিণত হয়েছে। কারণ ঘরের ছেলে কোথায়? হয় দেশের বাইরে, নয় ব্যাঙ্গালোরে, নয় হায়দ্রাবাদে, নয় সেকেন্দ্রাবাদে, নয় চেন্নাইতে। আমরা চাই এই যে 6,683টা কোম্পানি এই তৃণমূলের তোলাবাজির চাপে পশ্চিমবঙ্গ ছেড়ে লাস্ট 10 বছরে ব্যবসাপাত্রী গুটিয়ে অন্যান্য রাজ্যে চলে গেছে। আমাদের একটাই বক্তব্য, ডক্টর সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী তিনজনে বলেছেন যে বিজেপির সরকার তৈরি হবার পরে ওই 6,683টা কোম্পানির মালিকদের হাতে পায়ে ধরে আমরা পশ্চিমবঙ্গে ফেরত নিয়ে আসব। তার জন্য যা করার দরকার আমরা করব। কালিয়াগঞ্জে বিজেপি প্রার্থী উৎপল মহারাজের সমর্থনে রোড শোতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হলুদ আর গেরুয়া বেলুনে সেজেছে আকাশ, চারিদিকে শুধু উঠছে গেরুয়া নিশান। সুকান্ত মোড় থেকে বিবেকানন্দ মোড় 1.2 কিলোমিটারের এই পথটুকু পার করতে কার্যত ঘাম ছুটল নিরাপত্তা রক্ষীদের। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রোড শো যেন রূপান্তরিত হলো এক বিশাল উৎসবে। বিজেপি প্রার্থী উৎপল মহারাজের সমর্থনে মঙ্গলবার রাজপথে কার্যত মানুষের স্বতঃস্ফূর্ত যোগ দেখালো গেরুয়া শিবির। তিল ধারণের জায়গা নেই, গোটা রাস্তায় একেবারে দলীয় কর্মী সমর্থকরা রাস্তার দুপাশে যেমন দাঁড়িয়ে আছে, তেমনি রাস্তার মাঝে তারা রয়েছে। মতুয়া মহাসংঘের তরফ থেকেও যারা সদস্যরা তারা এসেছেন, ঢাক ঢোল এবং কাসর বাদ্যি বাজিয়ে তারা এই একেবারে উৎসবের মেজাজ বলা যেতে পারে এই মুহূর্তে কালিয়াগঞ্জে। গাড়ির ওপর দাঁড়িয়ে জনতাকে অভিবাদন জানাতে দেখা গেল স্বরাষ্ট্রমন্ত্রীকে। এদিনও মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। রাস্তার দুধারে, বাড়ির ছাদ থেকে বারান্দা, সব জায়গায় মানুষের ভিড়। স্লোগানে স্লোগানে মুখরিত কালিয়াগঞ্জ। উত্তরবঙ্গে বিজেপির যে শক্ত ঘাঁটি রয়েছে, এই জনসমর্থন যেন তারই প্রমাণ। कोई नहीं डरता है, जो हुजूम है वो ही बताता है कि लोगों को डरने का समय समाप्त हो गया है। अब दीदी के गुंडों को डरने का समय शुरू हुआ है। अब दीदी के गुंडे डर रहे हैं कि निकलेंगे तो जनता उनको बहुत परेशान कर देगी। ভোটের মুখে অমিত শাহের এই রোড শো কর্মীদের মনোবল তুঙ্গে নিয়ে গেছে। উৎপল মহারাজের পালে হাওয়া লাগাতে খোদ চাণক্যের এই উপস্থিতি তৃণমূলের ওপর বাড়তি চাপ তৈরি করবে তা স্পষ্ট। ক্যামেরায় রজনীকান্ত বেরার সঙ্গে সুখেন্দু সরকারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কালিয়াগঞ্জ। বেশ, আমি ঝটপট পরবর্তী আর দুটো প্রশ্ন, সেই দুটো প্রশ্নে যাব, তারপরে র্যাপিড ফায়ার রাউন্ড। পরবর্তী যে প্রশ্ন, আচ্ছা আপনি কনফিডেন্ট যে আপনি জিতবেন? আমার প্রশ্ন হচ্ছে, আপনি জিতে আসার পর প্রথম 6 মাস আপনি কোন কোন ইস্যুর দিকে নজর দেবেন এই দমদম বিধানসভা কেন্দ্রে? মাত্র দুটো। দমদমের বুকে, দমদমের ভোটার সংখ্যা অলমোস্ট 2.5 লক্ষ। এই 2.5 লক্ষ লোকের একটা সুপার স্পেশালিটি হসপিটাল নেই। দমদমের বুকে দুটো হাসপাতাল আছে, দুটো মিউনিসিপ্যালিটির, দুটোর নাম পাড়ার লোকেরা দিয়েছে রেফারেল হসপিটাল। সবসময় রেফার করে দিচ্ছে, সবসময় রেফার হয়, বলে আরজি করে যাও, নয় বলে সাগর দত্তে যাও। আরজি করে গিয়ে তো মৃত্যু হয়ে যাচ্ছে, তো লিফট ভেঙে লোকে যেতে চাইছে না। আরজি করের নাম শুনলেই আদমরা ব্যক্তিও তাড়াতাড়ি উঠে বলছে না না আমি সুস্থ আছি, আমাকে আরজি করে পাঠিও না। দমদমের চিরন্তন সমস্যা হচ্ছে জল জমার সমস্যা। এবং আমি একটু অ্যাড করে দিই, জল জমা, ডেঙ্গু হওয়া, এমনকি জলে ডুবে মৃত্যু, এই ঘটনা দমদমে হয়েছে, এই খবর আমরা লাগাতার করেছি। এই সমস্যার কোনো সমাধান নেই কেন? আমি জানি না, দমদম কি গামলা? না, এটা ব্যাপারটা অন্য। আমার ধারণা ব্রাত্যবাবু বোধহয় ভিয়েতনাম এসব দিকে বোধহয় মশার লার্ভা বোধহয় এক্সপোর্ট করে, আমার ধারণা এটা। নইলে পাড়ায় পাড়ায় ড্রেনে জল জমিয়ে রেখে যেভাবে উনি মশার বংশবিস্তার করাচ্ছেন, মশা এক্সপোর্টের টেন্ডার ছাড়া আর কেউ করতে পারে না, না থাকলে। তো যাই হোক,
যেটা দরকার সেটা হচ্ছে দমদমের একটা বৈজ্ঞানিক জল নিষ্কাশনী ব্যবস্থার একটা প্ল্যানিং দরকার। র্যাপিড ফায়ার, হ্যাঁ? তৃণমূল না বিজেপি? মাথা ব্যথার কারণ কে? একটা নাম নিতে হবে। তৃণমূল। আচ্ছা, জ্যোতি বসু, মমতা বন্দ্যোপাধ্যায়, কোন মুখ্যমন্ত্রীকে এগিয়ে রাখবেন? দুজনের কেউই বাংলার মানুষের কথা ভাবেননি। একজন তার ছেলেকে লন্ডনে বাংলো বাড়ি বানিয়ে দিতে সাহায্য করেছিলেন, আর একজন তার ভাইপোকে দুবাইয়ের ধনকুবেরদের সমতুল্য করে দিয়েছেন। সুতরাং এই প্রশ্নের উত্তর একদমই প্রশ্নের উত্তর দেওয়াই অর্থহীন। আচ্ছা, নেক্সট, বুদ্ধদেব ভট্টাচার্য না মমতা বন্দ্যোপাধ্যায়? বুদ্ধদেব বাবুর অন্তত একটা ভিশন ছিল, তার একটা অনেস্ট লাইফস্টাইল ছিল। সততার চটি বলে লাশের রাজনীতি করে ক্ষমতায় এসে ভাই ভাইপো সিন্ডিকেটের কোটি কোটি টাকা কামাবার জোগাড় যিনি করে দিয়েছেন, তার সাথে বুদ্ধদেব বাবুর কোনো তুলনাই চলে না। ভোটে বিজেপি জিতে গেলে মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? আমি বিজেপির একজন দলীয় কর্মী সাধারণ। বিজেপির দলের নিজস্ব সিস্টেম আছে, শৃঙ্খলা আছে। এই বিষয়ে সিদ্ধান্ত বিজেপির কেন্দ্রীয় বোর্ড নেয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী খুব পরিষ্কার বলেছেন, বাংলার ছেলে হবে, বাংলা ভাষায় কথা বলা ছেলে হবে, বাঙালি ঘরের ছেলে হবে। এইটুকুই আমাদের জন্য যথেষ্ট। বেশ, আচ্ছা, বিধানসভায় সময় দেওয়া বেশি গুরুত্বপূর্ণ না রাজপথে থেকে লড়াইয়ের ময়দানে থাকাটা বেশি গুরুত্বপূর্ণ? দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ, কারণ রাজপথে থেকে মানুষের দৈনন্দিন দুঃখ দুর্দশা নিয়ে লড়াই করা যায়, করা উচিত। এবং বিধানসভায় যেটা পলিসি মেকিং, মানুষের দীর্ঘদিনের লং টার্ম প্ল্যানিং, এবং তাতে মানুষের যে বিভিন্ন লং টার্মের যে অসুবিধাগুলো পলিসির মাধ্যমে সেগুলোকে প্রপারলি অ্যালিভিয়েট করা, এটা বিধানসভার কাজ। তাই দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ হওয়া উচিত যে কোনো রাজনৈতিক নেতৃত্বের জন্য। বেশ, নেক্সট হচ্ছে জয় শ্রীরাম স্লোগান নাকি বাস্তব কাজ, মানুষ কোনটাকে বেশি গ্রহণ করবে? দুটো দু ধরনের অ্যাঙ্গেল। জয় শ্রীরাম, মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম ভারতবর্ষের প্রতিটা কোনায় কোনায় গুঞ্জিত হন। যদিও মুখ্যমন্ত্রী জয় শ্রীরাম শুনে একবার গাড়ি থেকে নেমে তেরে এসেছিলেন, তারপর থেকে ওনাকে সবাই কি যেন একটা বলছে যে রাম নামে কারা কারা পালায়, উনিও সেরম পালিয়েছেন। দাদা ভাই, হাত জোর করে বলে গেলাম, পাড়ার ছেলে 1 নম্বর ওয়ার্ডের ছেলে, একবার সুযোগ দিয়ে। নেক্সট, হ্যাঁ, তাই জয় শ্রীরাম, মর্যাদা পুরুষোত্তম রাম মানুষের একটা আবেগ, কিন্তু শুধু আবেগ দিয়ে উন্নতি হয় না। আবেগের সাথে প্রকৃত চিন্তা ভাবনা এবং মানুষের উন্নতির জন্য কর্মসংস্থান, আয়ের উৎস খোঁজাটাই মূল লক্ষ্য। 3টা নাম বলবো, হ্যাঁ, একটা নাম চুজ করতে হবে। শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ। শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, কারণ তিনজনেই আমাদের নেতা, ভারতীয় জনতা পার্টির ডেডিকেটেড সোলজার। কাউকে বাদ দিয়ে, কাউকে নিয়ে নয়, সবাইকে নিয়ে ভারতীয় জনতা পার্টি চলে। সবাই আমাদের নেতা, সবার জন্য আমরা গলা ফাটাবো। আচ্ছা, দমদমে পরিবর্তন মিথ না সম্ভাবনা? 100% সম্ভাব্য। এক কথায় তৃণমূল, এক কথায় তৃণমূল, মানে 2 শব্দে বলুন। পাপ। ওকে। এক কথায় বিজেপি, সম্ভাবনা। আচ্ছা, এক কথায় সিপিআইএম, বিফল মনোরথ। আচ্ছা, 2026 পরিবর্তন না প্রত্যাবর্তন? পরিত্রাণ। বেশ, আমরা কথা বলছিলাম বিজেপি প্রার্থী দমদম বিধানসভা কেন্দ্র থেকে অরিজিৎ বক্সির সঙ্গে। মুখোমুখি লড়াইয়ে ব্রাত্য বসু, তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে শক্তিশালী ঘাঁটি রেখে দিয়েছে। এর আগে থেকে বামেদের ঘর, বামেদের তরফ থেকে রয়েছেন ময়ূখ বিশ্বাস, সিপিআইএম প্রার্থী। এইবার এই দমদম বিধানসভা কেন্দ্রে কি হতে চলেছে? ফুল পরিবর্তন নাকি কাস্তে হাতুড়ি তারা? কোন দিকে যেতে চলেছে? নাকি ফের ঘাসফুলেই ভরসা করবে মানুষ? কোন দিকে যেতে চলেছে এই দমদমের বাসিন্দারা বলবে 4 মে। আর যেতে যেতে আরো একবার বলে দিই, প্রার্থী এলাকার খবর রাখছেন, আপনারা আপনাদের এলাকার খবর রাখছেন তো, তার কারণ ভোট আপনারাই দেবেন। আর আরেকটা কথা, নিজেদের স্বাস্থ্যের খবর রাখার জন্য আমি জানি আপনারা নিশ্চয়ই রান্নাঘরে রাখছেন ডক্টরস চয়েস। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। দিনের শেষে এখন এই পর্যন্তই। ক্যামেরায় ছিলেন রবি শর্মা এবং রোহিত গড়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।